কেন সেই ব্যবস্থা করলেন আপনারা? 10টি পিস্তল কোত্থেকে আসলো? কেন আপনারা এটা নিয়ে আলোচনা ঝড় তুললেন না? এই পিস্তল গুলো কোত্থেকে আসলো, কেন আসলো? বান্দরকে ঘাড়ে উঠতে দিয়েছি, বান্দর তো ঘাড়ে উঠে শিশু করবেই। সে বাংলাদেশের সেনা প্রধানের সামনে যেটাকে পাকিস্তান ইন্ধন যোগাচ্ছে তারই বহিঃপ্রকাশ, তার এই ধরনের শিষ্টাচার বহির্ভূত আচরণ। পাকিস্তানের জেনারেলের সঙ্গে বাংলাদেশ সরকার প্রধানের কি সম্পর্ক? বাংলাদেশে অতি দ্রুত একটি উগ্রবাদীর শক্তি উত্থান হতে যাচ্ছে, কিন্তু ওই শালা যেটা কুত্তা, ওই যে বাংলাদেশে এখানে সে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে এবং চেষ্টা করবে, অপতত্ত্ব চালাবে, সেটাই তো এ প্রমাণ করে গেল। পাকিস্তান এখনো আমাদের উপরে ছড়ি ঘোরাতে চায়। পাকিস্তান এখনো বাংলাদেশের মানুষের উপরে ছড়ি ঘোরানোর মতো ধৃষ্টতা দেখাতে চায়। এখনো যদি বাংলাদেশের মানুষের বোধোদয় না হয়, তারা আগামীতে হয়তো এই পাকিস্তানিরা আরো বেশি ছড়ি ছড়াবে। তারা হয়তো মনে করতেছে তার জন্য এখানে বিহারিরা আছে, তাদের জন্য হয়তো ওখানে এই সমস্ত লোকগুলো তার সাহায্যে চলে আসবে। হয়তো এখানে যারা 71-এ মুক্তিযুদ্ধের সময় তাদেরকে, আমাদের মুক্তিযুদ্ধকে হত্যা করার জন্য যারা এই পাকিস্তানিদেরকে সহায়তা করেছিল, সাহায্য করেছিল, তারা হয়তো বাংলাদেশে এখন শক্তিশালী হয়ে যাচ্ছে। এটা হয়তো তার উদ্যোগের কারণ হতে পারে। তখন তো তারা ভাবতেছে তারা এটাকে খুব দ্রুত পাকিস্তান বানিয়ে ফেলতে পারবে, হয়তো এখানে তারা এসে আবার ছড়ি ঘোরাতে পারবে। এই সুযোগটা তো আমরা তাকে করে দিয়েছি। যারা একবার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেছে তাদের অন্তর যে এখনো পরিষ্কার হয় নাই, তারা যে এখনো বাংলাদেশের বিরোধী, তারা এখনো বাংলাদেশকে সবল মারবে, এটাই তো প্রমাণ করে দিয়ে গেল এই মির্জা। মির্জা দেখিয়ে গেল আমাদের চোখে আঙ্গুল দিয়ে বাংলাদেশের মানুষের উপর এখনো পাকিস্তানি হায়নারা আধিপত্য বিস্তার করতে চায় এবং তাদেরকে সহায়তা দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য বাংলাদেশে অনেক বেঈমান কুকুর এখনো আছে যারা তাদের পদলাহন করবে। এটাই তো প্রমাণ করে দিয়ে গেল। আমার তো দেখলাম না আমার কোন ইসলামী মুসলমান ভাইদের কাছে এটা মনে হলো বেজ্জতি হয়েছে, আমি তো দেখলাম না তাদের কোনো প্রতিক্রিয়া। তার মানে তারা চুরে চুরে মামাতো ভাই, এটাই প্রমাণ করা হলো। কাজেই আমি সাবধান হইতে বলবো জনগণকে, আমাদের সাবধান হওয়ার প্রয়োজন আছে। যারা পাকিস্তানকে কদর দিতে চায়, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করতে চায়, যারা পাকিস্তানের সঙ্গে এরকম উদ্ধতপূর্ণ আচরণ মেনে নিতে চায়, তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। তারা যদি সুযোগ পায় আবার ছবল মারবে, আবার আমাদের বুকে রক্ত দিয়ে আমাদের আবার স্বাধীনতা কিনতে হবে, আবার হয়তো আমাদের স্বাধীনতাকে পুনরুদ্ধার করতে হবে বুকে রক্ত দিয়ে, যদি আমরা আবারও ভুল করি। এটাই পাকিস্তান জেনারেল মির্জা চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে গেল। তার উদ্ধতপূর্ণ আচরণ প্রমাণ করলো পাকিস্তানিরা এখনো মনে করে আমরা তাদের অধীনস্থ, আমরা তাদের কিলনক, এবং তারা আমাদের উপরে যা খুশি যেরকম খুশি ব্যবহার করতে পারে। এটাই পাকিস্তানি জেনারেল মির্জা দেখিয়ে গেল। আমি তাকে ধিক্কার দেই, তাকে থুতু দেই তার এই আচরণের জন্য। ঢাকা বিমানবন্দর স্টেশনে 10-12টা পিস্তল পাওয়া যায় কেমনে বলেন? এই পিস্তল দিয়ে কি করবেন আপনি? এটাই তো প্রমাণ করে দিয়েছে পাকিস্তানি জেনারেল আসছে একদিক দিয়ে, আর ওই দিন আমাদের অস্ত্র আসছে ঢাকা বিমানবন্দর স্টেশনে। জঙ্গিবাদে উত্থানের বাকি আছে কোথায়? গুলি ফুটাইয়া আপনার বুকে গুলি দিয়া পরে বুঝবেন বিপুল সাহেব, আপনার বুকে গুলি মেরে যখন ফালাইয়া দিবে তখন বুঝবেন জঙ্গিবাদে উত্থান হচ্ছে। আপনি কি জঙ্গিবাদের টার্গেট হবেন না? আপনাকে তো প্রথম টার্গেট করা হবে। আপনি এখনো বলছেন, আমাকে প্রশ্ন করছেন, আপনি ঘোষণা দেন, বলেন, আপনার প্রমাণ সহ দেখিয়ে দেন বাংলাদেশের জঙ্গিবাদে উত্থান হয়েছে, হচ্ছে এবং আরো প্রকট ভাবে হচ্ছে। আমার এই বক্তব্য আপনি প্রচার করেন, বলেন আমি মনে করি বাংলাদেশে জঙ্গিবাদে উত্থান হচ্ছে। মানুষকে মারা জিহাদ না, মানুষকে মেরে ধর্ম প্রচার করার নাম জিহাদ না, আধিপত্য বিস্তার করার নাম জিহাদ না। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে উনি ওই বছর হজ করতেন, উনি মদিনা সনদ দস্তখত করে চলে যেতেন না। নবীর শিক্ষা হলো জিহাদ নয়, আলোচনার মাধ্যমে
মানুষকে তার সঠিক হওয়ার জন্য অনুকরণ করার জন্য চেষ্টা করেন। আজকে যে এখানে জঙ্গিবাদ উত্থান করতে চায়, যে ধর্মের নামে আধিপত্য বিস্তার করতে চায়, আমি তার বিরুদ্ধে। আপনি জঙ্গিবাদ উত্থান হচ্ছেন কিনা? উত্থান হয়েছে, উত্থান হচ্ছে, এবং উত্থান দিন দিন বাড়তেছে। এটা আপনারা দেখেন না কেন? আপনারা সাংবাদিক ভাই কেন বললেন আপনারা 10টি পিস্তল কোত্থেকে আসলো? কেন আপনারা এটা নিয়ে আলোচনা ঝড় তুললেন না? এই পিস্তল গুলো কোত্থেকে আসলো, কেন আসলো? কেন আজকে আপনারা প্রশ্ন করছেন না পুলিশের লুটে যাওয়া অস্ত্রগুলা কারা লুটেছে? এইটা লুটের সঙ্গে বিপ্লবের কি সম্পর্ক? আর যদি বিপ্লবে লুটে থাকে তারা তো জমা দেওয়ার কথা। তার মানে অস্ত্রগুলা কোথায় গিয়েছে? নিশ্চয়ই জঙ্গিদের হাতে গিয়েছে। এখন তো অনেকেই প্রকাশে বলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলোর গভীরে অনেক অস্ত্র লুকায়িত আছে। আপনি কি পারবেন সেগুলো সার্চ করে বের করতে? আপনি কি পারবেন বাংলাদেশের পুলিশ বা সেনাবাহিনীর কাউকে বিশ্ববিদ্যালয়ের হলগুলা সার্চ করতে পাঠাতে? এগুলো তো অভয়ারণ্য জঙ্গিদের হয়ে যাচ্ছে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আপনি হলগুলা সার্চ করেন, তাহলে তো প্রমাণ পাবেন। আপনি জঙ্গিবাদ উত্থান নিয়ে আমার প্রশ্ন করেন, কোথায় জঙ্গিবাদ নাই? কথায় কথায় ছেলেরা বন্দুক করতে পারে নিয়ে আসে। একটা বিশ্ববিদ্যালয় চোখের সামনে আপনি পুরাই দিতে পারে কেমনে বলেন? কোথায় পারেন হয়তো পুরানোর রসদ? আপনি সাভারের মতন জায়গাতে একটা বিশ্ববিদ্যালয়কে পুরাইয়া দেওয়ার মতো আপনি এত রসদ কোথায় পাইলো? এটা নিয়ে প্রশ্ন করেন না। আপনি একটা ছেলেকে তার সিঁড়িতে গুলি করে মারার বন্দুকটা কোথায় পাইলো? ওই প্রেমিকার কাছে বন্দুক আসলো কেমনে, পিস্তল আসলো কেমনে? এটা তো প্রশ্ন করেন না। কেন দুই বন্ধু মারামারি করে পিস্তল দিয়ে মারতে হবে? কেন বিভিন্ন দলের মিছিলে মিটিং এ পিস্তল দেখা যায়? কি কারণে? এগুলো আপনারা দেখেন না? এগুলো জঙ্গিবাদের উত্থান না? জঙ্গিবাদ মানে কি? জঙ্গিবাদ যে যুদ্ধ করে সিদ্ধান্ত নিতে চায় সেই জঙ্গি, যে যুদ্ধের মাধ্যমে তার সিদ্ধান্ত বাস্তবায়িত করতে চায় সেই জঙ্গি। সে ধর্ম কিনা কর্ম কিনা আমি জানি না। শান্তি বাহিনী জঙ্গি, কমিউনিস্টরা জঙ্গি ছিল এক সময়, তারা ছিল সশস্ত্র গোষ্ঠী ছিল। আমাদের দেশে সেরা শিকদার ছিল, আমাদের দেশে একসময় জাসদ বাসদ তারাও জঙ্গি ছিল। তারা অস্ত্রের মাধ্যমে বাংলাদেশটাকে গড়তে চেয়েছিল। যে যেভাবে যার সিদ্ধান্তই অস্ত্রের নামে যুদ্ধের নামে বাস্তবায়িত করতে চায় তারাই জঙ্গি। তাদের জঙ্গি বাংলাদেশে অলরেডি বিস্তার করে ফেলেছে। এই যে মব জাস্টিস হয়েছে, ওগুলো জঙ্গি না? জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে হয়েছে, চলতেছে, এবং বাংলাদেশে এখন জঙ্গিবাদী চলতেছে। একদম। আরেকটা প্রসঙ্গে যাই, নিশ্চয়ই আপনার আপনার সেনাবাহিনী কর্মরত 15 জন কর্মকর্তাকে আদালতে তোলা হয়েছিল, নিশ্চয়ই জানেন। গত সপ্তাহে তোলার পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে, সাবজেল। এবং 2 দিন আগে আদালতের একজন প্রসিকিউটর বলছেন যে যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী তাদের চাকরিচ্যুত না করে ততক্ষণ পর্যন্ত সেনা আইনে কোন ব্যবস্থা নেয় তখন পর্যন্ত চাকরিতে আছেন। গতকালকে আবার চিফ প্রসিকিউটর ব্যাখ্যা দিচ্ছেন যে না, গণমাধ্যমে এটা ভুল ব্যাখ্যা দিচ্ছে, অথচ তারা রিটেন পাঠিয়েছিল এটা গণমাধ্যমে। এরপরে এখন প্রশ্ন হলো, এই যে কর্মকর্তাদের সার্ভিসে আছেন, জেনারেলদের, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেলদের ইয়েতে উঠানো হলো, ব্রিগেডিয়ার জেনারেলদের আদালতে উঠানো হলো 15 জনকে। তাদের আদালতে উঠাতে গেলে তো এই কোর্ট কি তাদেরকে ওয়ারেন্ট সরাসরি করতে পারে কিনা, বা কোনো কোর্ট করতে পারে কিনা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগে কিনা, বা প্রধান উপদেষ্টা বা তাদের নেতৃত্বে যে 3 বাহিনীর প্রধান তাদের অনুমতি লাগে কিনা, এই জিনিসটা আপনি কি করে দেখেন? দেখেন, এখানে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করতে পারে, এবং কোন আন্তর্জাতিক অপরাধ যদি করা কেউ, তাহলে তার জন্য বাংলাদেশের প্রচলিত আদালতে বিচার হবে না, কোর্ট বিচার হবে না, আন্তর্জাতিক অপরাধ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। তার মানে অপরাধটা হইতে হবে আন্তর্জাতিক। বাংলাদেশ সরকার সে আদালত করতে পারে, আদালত করে দিয়েছে, এবং সে আদালত সে আবার অনুমতি দিয়েছে সে আদালতকে। আদালত বাংলাদেশের যে কোনো মানুষকেও এই আইনের আওতায় আনতে পারবে। ফলে এটা আর আন্তর্জাতিক আদালত থাকলো না। কিন্তু একটা ওই আদালতের ভিতরে একটা নির্দেশ, একটা লাইন দিয়ে দিয়েছে যে বাংলাদেশের যে কোনো ব্যক্তি, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট নিয়ে চৌকিদার পর্যন্ত, যে কোনো লোক
বড়লোক গরিব সাংবাদিক অসাংবাদিক না চোর ডাকাত বাটপার যাকে চাইবে যার মনে হবে তাকে এই আইনের আওতায় আনতে পারবে। সো এইটা আইসিটির আওতায় চলে গেছে। যতক্ষণ আইনটা পরিবর্তন না করা হবে, আইসিটি অ্যাক্ট 1973 সংশোধন না করা হবে, ততক্ষণ পর্যন্ত যে কোনো ব্যক্তিকে বিচার করার অধিকার ক্ষমতা আন্তর্জাতিক আদালত রাখে। এখানে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তারপরে সেই বিচারিক প্রক্রিয়াতে এটা যারা আইন প্রণয়ন করেছে তাদের মাথায় কখনোই আসে নাই যে এখানে কর্মরত বা যারা দায়িত্ব আছে, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক বা একজন চৌকিদার হোক, তার বেলায় কি প্রসিডিউর হবে। এই প্রসিডিউরটা ছিল শূন্য, এটা ছিল না, এটা নাই। পরবর্তীতে 6 অক্টোবর 2025 সনে 20C বলে একটা নতুন উপধারা সংযোজন করা হয়েছে আইনের মধ্যে। সেখানে 5টি ক্যাটাগরির মানুষকে এই আইনের চার্জশিট হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কতগুলা রাইট কাট করা হয়েছে, তাদের কতগুলা অধিকার ক্ষুণ্ণ করা, অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। যেমন একটি অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যারাই আদালত অভিযুক্ত হবে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যারাই হবে না। এখানে 3 শীতে বলা আছে যে এই বিশেষ শীতে যে যদি কোনো সরকারি কর্মকর্তাও বা কোনো সামরিক বেসামরিক কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তাহলেও তাদের অভিযুক্ত করা যাবে। আবার বলা হয়েছে কোনো ব্যক্তি কোনো মানুষ যারা অভিযুক্ত হবে তারা ভবিষ্যতে সরকারি কোনো চাকরি বা পদে আসীন থাকতে পারবে না, হতে পারবে না। এটা ভবিষ্যতে শ্যাল নট বলা হয়েছে, শল নট। এটা হবে না যারা অভিযুক্ত হবেন। এখন যারা অভিযুক্ত হবেন তারা চাকরি থেকে চ্যুত হবেন, এটা তাজুল সাহেব যদি দেখাইতে পারে, আসুক, আমি যদি আমাকে অনুমতি দেয় তা আমি আদালতে এদের পক্ষে লড়তে চাই, আমি আইনি ব্যাখ্যা আদালতে দিতে চাই। আদালতে আমি উপস্থাপন করতে চাই তাজুল যে ডাহা অসত্য কথা বলে যাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করতেছে, এটা আমি প্রমাণ করতে পারি, এটা আমি দেখাতে পারি। দেখেন আপনার আইনটা দেখেন, কেন আইন। কাজে সামরিক কর্মকর্তাদেরকে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, আদালত সেখানে ওয়ারেন্ট ইস্যু না করলেও পারতেন। তাতে কিন্তু আদালত তার উষ্মা প্রকাশ করে দিয়েছেন, কারণ আইনে লেখা আছে যে সমন অথবা ওয়ারেন্ট। উনি সেই ভুলটা করে ফেলেছেন, উনি ওয়ারেন্ট দিয়েছেন এবং ওয়ারেন্টও এক্সিকিউট হয়ে গেছে। এই চ্যাপ্টারও শেষ। উনি তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। উনি তো বলেন নাই তাদের চাকরিচ্যুত করা হইল, আদালত তাদের চাকরিচ্যুত করে নাই, আদালত তাকে গ্রেফতার করেছে, তাকে জামিন দেয় নাই, যেটা জামিন দেওয়া উচিত ছিল আদালতের, কারণ তারা অলরেডি সেনা হেফাজতে আছে বলে সেনা কর্তৃপক্ষ প্রকাশ্যে ঘোষণা দিয়েছে এবং তারাই তাদেরকে আদালতে নিয়ে আদালতের কাছে সোপর্দ করেছে। সেখানে জজ সাহেব যদি নিরপেক্ষ থাকতেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতেন, তাহলে জজ সাহেবের উচিত ছিল তিনি তাদেরকে জামানত দিয়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে দেওয়া। যাই হোক, আদালতকে তো কষ্ট হচ্ছে। আজকাল তো দেখলাম যে হাইকোর্টের জাজকেও সুপ্রিম কোর্ট ব্যাখ্যা চাচ্ছে, একজন বলে আরেকজন বলছে না আমরা কিন্তু জানতে চাচ্ছি। জানতে চাও তো ব্যাখ্যা, জানার নাম হতো ব্যাখ্যা, কিন্তু তথ্য চাও মানে তো ব্যাখ্যা। বলেন, বুঝতে পারছেন না? এখন এইটা আমার চিফ কেন বললেন, কার কথা বললেন যে আমি ব্যাখ্যা চাইনি, আমি তথ্য জানতে চেয়েছি। মাননীয় বিজ্ঞ আদালত, মাননীয় মহামান্য আদালত, জানতে চাওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? হাইকোর্টের জাজ সাহেব কি আপনার কাছে দায়বদ্ধ? তার বিচার ভালো না হলে আপিল করেন, তার বিচার না হলে আপিল করতে বলেন, আপিল করে আপনি দেখেন। আমার বাংলাদেশের হাইকোর্টের কোন বিচারপতি কি সুপ্রিম কোর্টের জজ সাহেবদের কাছে দায়বদ্ধ? কোন অবস্থাতে জবাবদিহি করার জন্য কি তারা দায়বদ্ধ? তাহলে আপনি কেন বললেন যে মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? আপনি কোন আইন বলে এটা বললেন? আপনি কি বলতে চাচ্ছেন এখানে? সব আমাদেরকে আপনারা কন্ডেম অফ কোর্ট করে ঝুলাই দিবেন, আপনারা গিলোটিন দিয়ে দিবেন। উচ্চ আদালতের হাইকোর্টের কোন জাজ কি তার বিচারের জন্য উচ্চ আদালতের কাছে দায়বদ্ধ? সুপ্রিম কোর্টের কাছে দায়বদ্ধ? তাকে
আজকে যদি আপনার কাছে বিচার সন্তোষজনক না হয়, জুডিশিয়াল কাউন্সিল, আমার জজ সাহেব সমন না দিয়া ওয়ারেন্ট দিয়ে দিলেন, এখন ওরা কোর্টে হাজির হয়েছে, আপনি তাদের গ্রেফতার দেখায় দিলেন। এগুলো কি আপনাদের ডিসক্রিপশন? এগুলো কি আপনার ইচ্ছাধীন? যা মন চাইবে তাই করবেন? আদালত কি বিচারকের ইচ্ছাধীন, না আইনের প্রতি সে বাধ্যবাধকতা আছে? দিলেন, তারপরে তাকে চাকরি থেকে বরখাস্ত করেন নাই, আপনি বরখাস্ত করে দিতেন, আপনি যা কিছু পারেন বরখাস্ত করে দিতেন যে তাদেরকে এই মুহূর্তে আমার সামনে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে তারা চাকরি থেকে বরখাস্ত বলিয়া গণ্য হইবে, বা আই হিয়ার বাই ডিসমিস দেম ফ্রম দ্য সার্ভিস, তাকে অর্ডার দিয়ে দিতেন। সেটা মানে তাদের ইউনিফর্মটা খুললা, বেল্টটা খুললা, ল্যান্ডে করে ছেড়ে দিত, অসুবিধা কি ছিল? এখন অফিসারটা তো কিছু রাইট আছে, তারও তো কিছু অধিকার আছে, আপনি সে অধিকার হস্তক্ষেপ করবেন কি হয়? তারও তো আইনগত প্রোটেকশন পাওয়ার অধিকার আছে, সে তো আইনগত অধিকার আছে তার, তাকে আপনি সে কেন অপমান করেন? অসম্মান করার অধিকার কে দিয়েছে? আপনি আমাকে ফাঁসি দিতে পারেন, কিন্তু আপনি আমাকে অসম্মান করতে পারেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আমি অপরাধ করলে ফাঁসি দেবেন। কাজেই আপনি এখানে এই অফিসারদেরকে আপনারা রাখছেন, তারা তো কেন তারা চাকরিচ্যুত হবে? কি কারণে হবে? তাদের বাপের চাকরি করে তারা? হ্যাঁ, এটা কি প্রাইভেট প্রপার্টি? বাংলাদেশ আর্মি বা বাংলাদেশ সশস্ত্র বাহিনী ইচ্ছা হলে তাজুল সাহেব তাকে বরখাস্ত করে দেবেন? কোন আইনে তারা বরখাস্ত হবে তারা দেখান। এখন দেশের শান্তির জন্য, দেশের বৃহত্তর কল্যাণের জন্য সবাই চুপ করে আছে, কিন্তু এই চুপ তো চুপ না। মনে করেন না এই চুপ যদি একজন মানুষ মুখ খুলে, দেখেন গ্যাসকে বেলুনে বন্ধ করে খায়, কোনো ক্ষতি করে না, কিন্তু গ্যাস যদি বেলুন যদি ফেটে যায় তাহলে যে প্রচন্ড অবস্থা হয়, সেটা সজাগ থাকেন, সাবধান থাকেন। এই দিন তো দিন না। সামরিক বাহিনী অফিসারদেরকে আপনি আজকে করেছেন, কালকে রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ আনবেন কাকে দিয়ে বলেন? আসলে পার্বত্য চট্টগ্রামে দাবি উঠছে, ওখানকার চাকমারা মারমারা বলতেছে কেন সেনাবাহিনী থাকবে এখানে? এখানে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট কেন থাকবে? ক্যান্টনমেন্ট সরাই নিয়ে আসেন, সেনাবাহিনী সরাই নেন, তারাও দেশের নাগরিক, তাদেরকে আপনি সেনাবাহিনীতে রাখবেন কেন? তারাও দাবি তুলতেছে, তখন কি করবেন? সেনাবাহিনী উঠে নিয়ে আসলে বলে চট্টগ্রামে কাঠ আনতে পারবেন আর বেত আনতে পারবেন, হ্যাঁ যেতে পারবেন কেন? টুরিস্ট করতে গলা কাটে রেখে দিবে। আপনি কি নিয়ে খেলতেছেন? কি বিপজ্জনক নিয়ে জিনিস নিয়ে খেলতেছেন? আপনি আরাকান আর্মিকে উস্কে দিচ্ছেন। আজকে মায়ানমার আর্মি আরাকান আর্মিকে নিধন করে আগে আসতেছে, কালকে আইসা সীমান্ত রেখা বসে যাওয়ার পরে কি করবেন আপনাকে? হ্যাঁ, মায়ানমারের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আপনি থাকলে তো আরাকান আর্মি দখল করতে রাখুন, রোহিঙ্গাদের পাঠায় দিতেন। এই 5 বছর ধরে রোহিঙ্গাদের পালতেন না আপনি, কিন্তু মায়ানমার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করার সক্ষমতা আপনার থাকতো, তাহলে মায়ানমারকে আপনি 5 বছর ধরে পালতেন না। আজকে রোহিঙ্গাদের রেশন অর্ধেক করে দিয়েছে, খানা অর্ধেক করে দিয়েছে, তারপরে আপনি তাদেরকে রাখতেছেন। বুঝতে পারছেন না? কাজেই আমি যেটা বলছি, আপনি যেটা বলছিলেন, এটা অন্যায় করা হয়েছে, সেনা কর্মকর্তাদের প্রতি একটি অন্যায় করা হয়েছে, মিডিয়া ট্রায়াল করা হচ্ছে এবং তাদের প্রতি আইনের মাধ্যমে বেআইনি কাজ করা হচ্ছে, তাদের অধিকার পূর্ণ করা হচ্ছে। এটার আমি প্রতিবাদ জানাই। এই জায়গায় দুইটা ছোট প্রশ্ন করি আপনার কথা প্রেক্ষিতে। তাজুল ইসলাম এত দুষ্টতা ও দুঃসাহস পেলেন কোথায়? এই সার্ভিসে থাকা সেনা কর্মকর্তাদের প্রতি এই সাহস পেলেন কোথায়? 1 নম্বর। 2 নম্বর হলো, একে পরে করে ফেলি। 2 নম্বর প্রশ্নটা হলো, এই যে সেনা কর্মকর্তা আপনি বলছিলেন তাদের প্রতি অন্যায় হচ্ছে, এতে কি আসলে এক ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে কিনা? আর আরেকটা প্রশ্ন হলো আন্তর্জাতিক অপরাধ। আন্তর্জাতিক অপরাধ হইলে আন্তর্জাতিক আদালতে বিচার হবে, এরা আন্তর্জাতিক কোনো অপরাধ করলেন কিনা? আমি তো প্রথমে বলছি আন্তর্জাতিক অপরাধ যদি আন্তর্জাতিক হয় তাহলে হবে, এখানে হয় নাই, কিন্তু সেটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে এই অপরাধ গুলা করলে এখানে হবে। এখন প্রশ্ন হচ্ছে, নুরেমবার্গ নিয়ত আপনি করেছেন, আন্তর্জাতিক অপরাধের যেটা করা হয়েছে সেটার মধ্যে তো আসামি আমার তুরস্কের মুসলমানরাও, তুরস্কের সুলতানরাও তো ওই আসামি হয়েছে। কাজে আন্তর্জাতিকটা তো করা হয়েছে মুসলমান নিধন করার জন্য। এই আন্তর্জাতিক আদালতটা করাই হয়েছে ওই শুধু ইহুদিদেরকে নিধন করার জন্য, ওই হিটলারকে ধ্বংস করার জন্য না। ইহুদিকে যে মুসলমান নিধন করতে চায় তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত
আপনি হামাস দিকে এত হামাজে 80,000 হামাসকে মেরে ফেললো, এত মানবতা লঙ্ঘিত হইলো, তো এখানে তো আইসিটি হয় নাই, এখন মতো করেন নাই। যেখানে রিলিফ দেওয়ার নামে, ত্রাণ দেওয়ার নামে জাতিসংঘের ত্রাণ কর্মকর্তারা আমার হামাসের মা বোনদের ইজ্জত নিয়ে নিচ্ছে, ওই সেটার জন্য তদন্ত হচ্ছে না। বিবিসি যে নিউজ করেছে, আমার অনেক অজস্র মহিলা তাদের স্ত্রীলতা হারিয়েছে, তাদের ইজ্জত হারিয়েছে এই জাতিসংঘের ত্রাণ কর্মীদের কাছে, ওই তাদের তো বিচারে আওতায় আনা হচ্ছে না। সেখানে তাজুল সাহেব যাচ্ছেন না কেন? তাজুল সাহেবের মতো উকিল তো ওখানে যাওয়ার কথা না, সে বেনিফিট পেয়েছে, সে সরকার হবে। আর আপনি বলেন তাদের শক্তি উৎস কি? শক্তি উৎস তো এই সরকারের দালালি করা। আপনি মনে করেন ডিজিএফআই যে 5টা জেনারেল ভাগছে, শেখ হাসিনা ক্ষমা থাকলে ভাগ্য হলে, এরা তো বাঘ ছিল, বাঘ, আরে বাপরে বাপ। একটা হচ্ছে একটা বেয়াদব ছিল বড়, এই বেয়াদব গুলো মাতবরি করছে না, মাতবরি করছে না বাংলাদেশে, কেন করছে? শেখ হাসিনা জুড়ে, বুঝছেন না? ছাগল তো নাচে খুঁটির জুড়ে, এই ছাগল গুলো এখন খুঁটি নাই, ভেঙে গেছে। তাজুল তো নাচে খুঁটির জুড়ে, তাজুলের কি জোর আছে? আজকে নির্বাচন হলে তাজুলে খুঁজে পাওয়া যাবে বাংলাদেশে? জামাত তাজুলকে জায়গা দিবে? জামাত ইসলামের উকিল ছিল তাজুল, জায়গা দিবে বলে? ওটা জানে না? মীর কাসেমের ছেলেরা জানে না কত টাকা দিয়ে তাকে দাঁড় করাইছিল, কত টাকা তার কাছ থেকে নিয়েছিল? তারা জানে না কোন মামলাটা মিলা বসে করছে, কোন মামলা টাকা নিয়েছে? এটা জানে না? মীর কাসেমের ছেলেরা জানে না? উম্মরা জানে না যে তাদের মামলাগুলো চালাইতে গিয়া কি পরিমাণ ফি তারা নিয়েছে? কি বাদকে আমি দিলাম কেন? আমি কেন আমার সঙ্গে বিদেশি একটি সেনা প্রধানের একজন কর্মকর্তাকে আমার সঙ্গে দেখা করা কি প্রয়োজন? কি প্রয়োজন থাকতে পারে? হ্যাঁ, প্রয়োজন থাকতে পারে। সেও যদি আমার বশ্যতা স্বীকার করে আমার কদমমুচি করতে আসে, তখন আসবেন, কদমমুচি করবে, কদমমুচি করে তাকে বলে দেবো, ভালো ভালো বাবা, তুই ভালো থাকো। এখন বলেন, এই ঘটনাগুলোর জন্য তো দায়ী বিদেশের না, আমরা নিজেদের দেশের ভাবমূর্তি আমরা নিজেরা নষ্ট করছি। এবং এখানে তাকে যে অ্যাডভাইস দিচ্ছে উপদেষ্টা, যে মিস্টার খলিল, এখন এদিকে কে বানিয়েছে, কেন আসছে, এদের সঙ্গে বিপ্লবী কি সম্পর্ক আমি জানি না। এরা বিপ্লবী যারা করেছে তারা বলতে পারবেন। তবে আমি মনে করি যে এটা দোষটা সম্পূর্ণ আমাদের। তো প্রোটোকল যদি জানতে চান, তাহলে প্রোটোকলটা আমি বলি, সাধারণত সেনাবাহিনীতে আন্ডার কাভার, কোন কাভার্ড বা ঘরের মধ্যে যদি কেউ আসে, প্রাসাদের মানে ঘরের ভিতরে কেউ দেখা করতে আসে, অফিসে হোক আর বাইরে হোক, সেনাবাহিনীর প্রতিটি অফিসের সামনে দেখবেন পতাকা, সরি, তার টুপি এবং লাঠি রাখার জায়গা আছে। যেগুলো জেনারেল অফিসে যান, জেনারেল অফিসে ঢুকতে দেখবেন একটা আয়না আছে, তার সামনে টেবিল আছে, সেই টেবিলের উপরে লাঠিটা রাখবে, টুপিটা রাখবে, লাঠিটা এবং টুপিটা রেখে সে প্রবেশ করবে। এটা হলো সেনাবাহিনীর প্রোটোকল, ম্যানার, এটিকেট। এটা ভদ্রতা না, এটা বাধ্যবাধকতা, এটা নিয়ম। ইচ্ছা করলে টুপি মাথায় দিয়ে কেউ ঢুকতে পারবে না। ঢুকাটার মধ্যে অন্য রকমের সেন্স ক্রিয়েট করে, সেন্স অফ আর্জেন্সি ক্রিয়েট করে। ইট ইজ সো আর্জেন্ট যে আমি টুপি খুলতেও ভুলে গেছি, লাঠি রাখতেও ভুলে গেছি, তখন এটাকে এক্সট্রা সেন্স অফ আর্জেন্সি দেয়। হয়তো পাকিস্তানের এই জয়েন্ট স্টিপের জেনারেল সাহেব হয়তো ওটা আর্জেন্সি নিয়ে আসছেন, ওনার হয়তো ধৈর্য ছিল না টুপি খুলে রাখার বা লাঠি খুলে রাখার, সেটা সে হয়তো প্রবেশ করে গেছে। কিন্তু আমার ভদ্রলোক কেন ওনার সে আপ্যায়ন করবে, বলতে পারতেন থ্যাংক ইউ, আপনি আসছেন, টুপিটা লাঠিটা বাইরে রাখে আসেন। আমার অফিসে টুপি নিয়ে ঢুকবেন কেন? আপনি আপনি দেশি হন বিদেশি হন, এটা তো বলা উচিত ছিল। সেইটুকু বলার মতো কার ছিল? তা আপনি পাকিস্তানের কাছে যদি এরকম বর্ষতা স্বীকার করেন, পাকিস্তানের জেনারেলের সঙ্গে আবার বড় বড় কথা বলেন, ভারতের সঙ্গে আপনি এন কারেঙ্গা তেন কারেঙ্গা, এটা তো আমাদেরকে ব্যাড মেসেজ দিয়েছে। আমি সরি এই বিষয়টি আলোচনা করার জন্য, কিন্তু এটা একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করলো, এবং এই দৃষ্টান্তটা এটা জাতির জন্য অসম্মানজনক হয়েছে। সে আমাকে অসম্মান করার সুযোগ পেয়েছে, সে আমার রাষ্ট্রপতি, আমার সরকার প্রধানের অফিসে
এইভাবে অনভিপ্রেত ভাবে প্রবেশ করার চেষ্টা পেয়েছে এবং সে ছবিটা উঠিয়েছে এমন একটা ভাব দেখিয়ে যে সে এখানে এখনই মনে হয় আমার প্রধান উপদেষ্টাকে লাঠি পেটা করতে পারে। লাঠিটাকে যেভাবে উঠাচ্ছে নামাচ্ছিল মনে হচ্ছে তার কথাবার্তা না শুনলে হয়তো দুই এক ঘা বসায় দিতে পারে। সরি, আপনার প্রতি আমি অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে, হয়তো আমার মনটা খারাপ, হয়তো আমি ভালো না, হয়তো আমি আপনাদের মতো ভদ্র সুশীল নই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পাকিস্তানের জেনারেল বুধ লাঠি নিয়ে আসছে যে বেটা যদি আমার কথা না শোনো তাহলে এই যে দেখ আমার হাতে লাঠি আছে, এটা দিয়া তোরে আমি, এটা কিন্তু আমি বুঝতে পেরেছি, এটা আমার ধারণা হয়েছে। আমার মতো বাংলাদেশের আমার মনে হয় যে আমার মতো বাংলাদেশের মানুষ বোকা, কাজে আমি যতটুকু বুঝি ওরা ওইটুকু বুঝবে, বেশি তো বুঝবে না, কমও বুঝবে না। কাজে এইটাই সাধারণ মানুষের মনে হয় ধারণা হয়েছে, এটা অনুপ্রীত হয়েছে। শুধু তো লাঠি না, আপনি ধরেন হ্যান্ডশেক করার সময় যেভাবে প্রধান উপদেষ্টা তার হাতকে দুই হাত দিয়ে শক্ত করে ধরে হ্যান্ডশেক করলেন, এটাও তো এই সময় তার বগলে আবার ওই ছড়িটা ছিল, এটাও তো মানুষের মধ্যে বাচ্চা, আপনার নিশ্চয়ই নজরে পড়ছে এটা। আমি তো বলছি আপনাকে, সে তো লাঠিটা নিয়ে ঢুকারই তো অনুমতি নাই, এখন সেটাতে সে নিয়ে ঢুকছে, এটা তো বলেন, এটা তো অপরাধ হয়েছে। এখন হাত মিলাইছে, উনি খুব খুশি হয়েছেন, পাকিস্তানের জেনারেলের সঙ্গে হাত মিলাইছেন এবং উনি দেশটাকে সব মানুষের দিকে নিয়ে যাচ্ছেন। বাবা শেখ হাসিনা তো 15 বছরে ভাবছিল যে তাকে বিচারে আওতায় আসতে হবে। তাজুলের মতো একটা উকিল শেখ হাসিনার বিচার করবে, এটা কেউ কোনোদিন কল্পনা করছিল বলেন? কারো কোনো কল্পনা ছিল বলেন? কিন্তু এটা হচ্ছে, এটা তো এই 15 বছরে হয়েছে। আজকে যিনি আছেন তিনাকে আগামী দিনে আরেকজন তাজুল বা কাজুল যে এরকম বিচারে কাঠগড়ায় দাঁড় করাবে না, তারই বা নিশ্চয়তা কি? কাজে আমি মনে করি আপনি যে কথাটা বলতে চাচ্ছেন, এটা আমাদের জাতিকে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, এবং এটার ব্যাপারে পাকিস্তানের তো কখনোই ভদ্র ছিল না, ভদ্র জাতিও না, জাতিগতভাবে গালি দিতে হয়। তারা আমাদের ইজ্জত লুটছে, আমাদেরকে ধ্বংস করেছে, আমাদেরকে হত্যা করেছে, মুসলমানের নামে তারা আমাদের উপরে যা খুশি তা চালিয়েছে। তাদেরকে তো আমি ভব্য বলে মনে করি না, তাদেরকে তো আমি মানুষ বলে মনে করি না। তারা তো রোমানদের রক্ত, যতবার ভারত আক্রমণ করতে আসছে পাকিস্তানের পাঞ্জাবের উপরে আসছে। পাঞ্জাবে তো লোকে বলে যে পাঞ্জাবের তো ম্যাক্সিমাম লোকেরই পরিচয় মা হলো এই পাশের, বাপ হলো ওই পাশের, এটা তো তাদের জাতিগত ভাবে তাদের পরিচয়, এবং সারা পাকিস্তানের বাসীও জানে। এই পাঞ্জাবিদের সঙ্গে যখন বসবেন তখন আফগানরা অসন্তুষ্ট হবে, আপনার ওই সিন্ধিরা অসন্তুষ্ট হবে, বালুচ অসন্তুষ্ট হবে, এবং আমার পেশোয়ারি ভাইয়েরা অসন্তুষ্ট হবে, পাকিস্তানেরা অসন্তুষ্ট হবে। পাকিস্তানি জেনারেলের সঙ্গে বাংলাদেশের জেনারেল বসা মানে আমি পাকিস্তানের জনগণের চোখে, পিপিপির চোখে, ইমরানের বিশাল রাজনৈতিক দলের কাছে বাংলাদেশটাকে ছোট করে দিলাম। পাকিস্তানদের সামনে, আফগানদের সামনে বাংলাদেশকে শত্রু বানিয়ে দিলাম। তারা বাংলাদেশকে বন্ধু মনে করবে না, কারণ পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যারা সম্পর্ক রাখতে পারে, সেনাবাহিনীর পর্যায়ে যারা কথা বলতে পারে, তাদেরকে আফগানরা, ইরানিয়ানরা, তার্কিরা, সৌদিয়ানরা, তারপরে আপনার পাকিস্তানের সিন্ধি বলেন, বালুচ বলেন, তারা কখনোই বিশ্বাস করবে, কখনোই তাদেরকে ভালো চোখে দেখবে না। আমি জানি না পাকিস্তানের জেনারেল বাংলাদেশে আসা কি প্রয়োজন ছিল, আমাদের কোনো বর্ডার টেনশন আছে কিনা, আমাদের কোনো যুদ্ধের কোনো আছে কিনা, আমাদের কোনো জায়গা জমি চলে যাচ্ছে কিনা, আর চলে গেলে তুই বেটা কি করে আসবি, তুই কি করতে পারবি, তো নিজের দেশটা রক্ষা করতে পারলি না, পাকিস্তানকে তুই রক্ষা করতে পারলি না, তুই এখন কি করবি এসে? আর এখানে এগুলা লাফালাফি করে কি হবে? যাই হোক, আপনি প্রশ্নটা তুলেছেন, আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না, তারপরে বলেছেন এটা একটা শিষ্টাচার বহির্ভূত ব্যবহার করে গেছে পাকিস্তানের জেনারেল, এবং এটা আমাদের বাংলাদেশের সরকার মেনে নিয়েছে, এটাই আমাদের দুর্ভাগ্য। আর কি বলবো, কিছু বলতে নেই। আজকে সেনাপ্রধানের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, সেখানেও সেম পরিস্থিতি দেখলাম। আমাদের সেনাপ্রধান ছিলেন পোশাকে, বাট ক্যাপ ছিল না, উনার মাথায় ক্যাপ ছিল কি নাম, মির্জা কি মির্জা ওনার, এই যে পাকিস্তানি জেনারেল মির্জা, ওনার হাতে আবার ছড়িটাও ছিল, সেটাও দেখলাম। আমি ছবি দেখলাম আর কি, এই জন্য বললাম।
সেম প্রধান উপদেষ্টার সঙ্গে যেটা হবে সেম। তারা তো ধর্মীয় উন্মাদনা বিদেশে এক্সপোর্ট করে।